বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো টগর গাছের ফেব্রুয়ারি মাসের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। আমরা প্রত্যেক বাগানিরাই কিন্তু আমাদের আঙিনা বাগানে অথবা ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফুলের গাছ প্রতিস্থাপন করি। তো তার মধ্যে কিন্তু এই টগর গাছ হলো অন্যতম। টগর গাছ বিভিন্ন ভ্যারাইটির এবং বিভিন্ন কালারের পাওয়া যায়। সাদা, গোলাপি, বেগুনি বিভিন্ন কালারের হয়। টগর গাছ হলো একটি গ্রীষ্মকালীন অথবা বর্ষাকালীন ফুলের গাছ। তাই ফেব্রুয়ারি মাসের শুরু থেকে ফেব্রুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ এই গাছে করতে হবে। মাত্র কয়েকটা কাজ যদি তোমরা ঠিক সময় মতো করতে পারো তাহলে সারা বছর টগর গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে। যেহেতু গ্রীষ্মকালীন গাছ তাই শীতকালে এই টগর গাছ ডরমেন্সিতে থাকে, আর এই সময় গাছে পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া, ডাল শুকিয়ে যাওয়া, গাছে যদি দুটো একটা কুঁড়ি থাকে সেই কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। তো এই রকম নানা ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। তবে এই ফেব্রুয়ারি মাসে যে কাজগুলো আমি আজকের এই ভিডিওতে দেখাবো প্রত্যেকটা যদি ঠিক সময় মতো করে উঠতে পারো তাহলে তোমাদের সারা বছর কিন্তু বাগানে টগর গাছে ফুলের অভাব হবে না। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিওর প্রথমেই বলেছি টগর গাছ হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ। তাই এখন থেকে কিন্তু বাগানের প্রত্যেকটা টগর গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। যদি এতদিন পর্যন্ত তোমরা তোমাদের বাগানের এক কোনায় এই গাছগুলোকে রেখে দিয়ে থাকো, যদি সেখানে কোনো রকম কোনো রোদ্দুর না থাকে, তাহলে এখন কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। তবেই এই গাছে তোমরা ভালো গ্রোথ দেখতে পাবে। ধীরে ধীরে বাগানের প্রত্যেকটা টগর গাছে কিন্তু নতুন নতুন কচি কচি পাতা আসতে শুরু করবে, আর এটাই হলো টগর গাছের কাটাই ছাঁটাই করার আদর্শ সময়। যদি তোমাদের বাগানে টগর গাছের বয়স অনেক কম হয়, যদি খুব ছোট গাছ হয়, তাহলে সফট প্রুনিং করতে হবে। আর যদি গাছের সাইজ অনেক বড় হয় তাহলে হার্ড প্রুনিং করতে হবে। তবেই কিন্তু তোমাদের বাগানের প্রত্যেকটা টগর গাছে ভালো গ্রোথ তোমরা লক্ষ্য করতে পারবে। তো চলো প্রথমেই দেখাই যে কিভাবে আমরা টগর গাছের হার্ড প্রুনিং বা সফট প্রুনিং করব। তো এই যে সামনে গাছটা দেখতে পাচ্ছ, এতক্ষণ যে গাছে আমি ফুল দেখালাম ওটা কিন্তু ছিল গ্রীষ্মকালে অথবা বর্ষাকালের ফুল, কিন্তু শীতকালে গাছে এই সময় পাতা একেবারেই ঝরে গেছে। তো সম্পূর্ণ পাতা কিন্তু এখন ঝরে যাবে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এই সময় আমাদেরকে কিন্তু হার্ড প্রুনিং অথবা ছোট গাছের সফট প্রুনিং করতে হবে। আমার এই গাছটার আমি কিন্তু হার্ড প্রুনিং করছি। একটা গাছের প্রায় 50% ডালপালা কিন্তু আমি কেটে দেবো। তো এইভাবে কাটার পর এই যে একটা ব্রাঞ্চ আমি কাটছি, দেখো ঠিক চোখ যে দেখা যাচ্ছে যেখান থেকে পাতা আসবে, ঠিক তার উপর থেকে কিন্তু আমাদেরকে কাটতে হবে। তো এই অংশটা থেকে কিন্তু নতুন শাখা আসবে। এতদিন পাতা ছিল, এবার ওই অংশটা থেকে শাখা আসবে। তো আমরা যখন গাছের প্রুনিং করি বা হার্ড প্রুনিং করি তখন কিন্তু গাছগুলো ধীরে ধীরে ঝোপালো হয়ে যায়। তো যখন আমরা দুটো ব্রাঞ্চ কাটছি তখন সেখান থেকে 4টে ব্রাঞ্চ আসবে। যদি আমরা একটা ডাল কাটি সেখান থেকে দুটো ডাল আসবে। তো এইরকম আমাদেরকে বুঝে বুঝে কিন্তু কাটাই ছাটাইটা করতে হবে। অনেক বেশি যদি আমরা কেটে ফেলি তাহলে কিন্তু খুব গাছ ঝোপালো করতে পারবো না। তো ছোট ছোট যে ব্রাঞ্চগুলো আমি কাটছি দেখো, এগুলো কাটলে তবে কিন্তু আমাদের গাছগুলোকে আমরা ঝোপালো করতে পারবো। তো খুব ভালোভাবে একটু লক্ষ্য করো, আমি নতুন বাগানীদের উদ্দেশ্যে বলছি যে তোমরা যখন যদি কোনোদিন হার্ড প্রুনিং বা সফট প্রুনিং করে না থাকো, তো এইভাবে তোমরা হার্ড প্রুনিং বা সফট প্রুনিং করবে, দেখবে খুব সুন্দর গাছ ঝোপালো তৈরি করতে পারবে। এবার কাটাই ছাটাই করার পর কাটা অংশে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিচ্ছি। তো টগর গাছ খুব হার্ডি গাছ, খুব একটা বেশি ডাইব্যাক হয় না, তো তবুও একবার ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেওয়া ভালো। তাহলে কিন্তু আর ডালগুলো শুকিয়ে যাবে না এবং খুব ভালোভাবে নতুন নতুন শাখা চলে আসবে, আর ডালগুলোও কিন্তু ঠিকঠাক থাকবে, শুকিয়ে যাবে না। যদি ডাইব্যাক হয়ে যায় তাহলে সেই ডালে কিন্তু নতুন নতুন গ্রোথ দেখতে পাবে না। তো এই যে গাছটা দেখছো, এই গাছটার বয়স অনেক কম, তো এটা একটা মিনি টগরের গাছ। তো এই গাছেরও আমি কিন্তু প্রুনিং করব, তবে সফট প্রুনিং করব। তো ভিডিও শেষে আমি অবশ্যই দেখিয়ে দেবো যে কীভাবে আমি এই গাছের সফট প্রুনিং করেছি। শুধুমাত্র যে ডগার পাতাগুলো দেখছো এগুলোকেই কাটতে হবে। তো এতক্ষণ তো বললাম প্রথম কাজের কথা, এবার বলি দ্বিতীয় যে কাজটা আমরা করব সেটা হলো এই গাছের রিপোর্টিং। তো প্রথমে ভালোভাবে লক্ষ্য করবে যে গাছের মধ্যে যে মাটিটা আছে, টবের মধ্যে যে মাটিটা আছে, সেই মাটির মধ্যে কি প্রচুর পরিমাণে রুট দেখতে পাচ্ছ? দেখো আমি যেভাবে দেখাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু শিকড় দেখা যাচ্ছে। তো এইরকম যদি দেখা যায় তাহলে অবশ্যই তোমাদেরকে কিন্তু সেই গাছটার রিপোর্টিং করতে হবে। তো রিপোর্ট করতে গেলে প্রথমে এই টবে 3-4 দিন জল দেওয়া যাবে না, টবের মাটিটাকে একদম শুকনো করে নিতে হবে। এরপর টবটাকে একটু শুইয়ে দিতে হবে এবং ধীরে ধীরে গাছটাকে, এই যে মোটা কাণ্ডটা দেখছো, এই কাণ্ডটা ধরে একটু টান মারবে, তো দেখতে পাবে গাছটা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসছে। তো কোনো রকমভাবে কিন্তু শিকড় ছিঁড়ে যাবে না। তবে আমি এই গাছের কিন্তু শিকড় কাটাই ছাটাই করব, তার কারণ খুব ভালোভাবে লক্ষ্য করো, একেবারে দেখো সুতোর বান্ডিলের মতো কিন্তু একদম শিকড় ভর্তি হয়ে গেছে। তো এইভাবে যদি আমরা গাছটাকে আবার পুনরায় প্রতিস্থাপন করে দিই, গাছের কিন্তু কোনো রকম কোনো গ্রোথ হবে না। গাছের পাতা ধীরে ধীরে হলুদ হয়ে ঝরে যেতে শুরু করবে, গাছ খাবার গ্রহণ করতে পারবে না, গাছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে।
এই কারণেই এই হালকা ঠান্ডা থাকাকালীন আমাদেরকে কিন্তু গাছের এই রিপোর্টিং এবং প্রুনিংয়ের কাজটা করতে হয়। এই জন্যই কিন্তু এই সময়টা আমরা প্রত্যেক বাগানিরাই বেছে নিই রিপোর্টিং এবং প্রুনিং করার জন্য। তো এইরকম একটা অস্ত্র নিতে হবে। তো এই অস্ত্র দিয়ে আমি দেখো কতটা অংশ আমি কেটে দিচ্ছি। তো কোনো রকম ভয় পাবে না বন্ধুরা। কোনো গাছের যখন আমরা রিপোর্টিং বা প্রুনিং করি, কিছুদিনের পর থেকেই কিন্তু এই গাছে আবার নতুন গ্রোথ স্টার্ট হয়ে যায়। গাছ নিজেই তার রুট আবার ধীরে ধীরে নতুন তৈরি করে নেয়। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিচের দিক থেকে দেখো আমি 50% কেটে দিলাম এবং সাইড থেকেও আমি কিছুটা পরিমাণ করে কেটে দিচ্ছি। তো এই কাজটা কিন্তু তোমরা এই সময়, এই হালকা হালকা যে ঠান্ডা আছে এই সময় কিন্তু করে ফেলো বন্ধুরা। অতিরিক্ত গরমে এই কাজগুলো করতে যাবে না। অতিরিক্ত গরমে এই কাজ করলে অনেক সময় এই গাছটা কিন্তু মারা যেতে পারে। তাই এই সময়টাই খুব ভালো আদর্শ সময়। এই সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসটা কিন্তু হাতে সময় আছে। তোমরা ধীরে ধীরে এই কাজগুলো প্রত্যেকটা গাছের জন্য করে ফেলো। যে কোনো গ্রীষ্মকালীন গাছে কিন্তু এই কাজগুলো এই সময় করতে হবে। তো দেখো সাইড থেকে আমি কতটা করে ব্রাঞ্চ, এই যে শিকড়গুলো কেটে দিচ্ছি। তো এটাকেই বলা হয় রুট প্রুনিং। এই রুট প্রুনিংয়ের কাজটা এই সময় করতে হবে এবং যেগুলো ডালপালা কাটাই ছাঁটাইয়ের কাজ সেটাও কিন্তু এই সময় করতে হবে। তো ভালোভাবে আমি কিন্তু ডালপালাগুলোকে কেটে দিলাম। এবার দেখো কতটা পরিমাণ রুট বলটা ছোট হয়ে গেল। তো এবার আমাকে এই গাছটাকে আবার নতুন করে প্রতিস্থাপন করতে হবে। তো প্রতিস্থাপন করার জন্য আমাদেরকে কিন্তু এবার মাটি তৈরি করতে হবে। এবার তৃতীয় কাজ মাটি তৈরি করা। তো আমি দেখো এখানে আমি যেহেতু এই গাছটাকে একটা বড় পাত্র রিপোর্ট করব, সেই কারণে আমি এখানে কিন্তু অনেকটা পরিমাণ মাটি নিয়েছি। তো তোমরা তোমাদের টবের সাইজ অনুযায়ী কিন্তু মাটি নেবে। তো মাটি এখানে আমি নিয়েছি 50% এবং এখানে আমি নিয়েছি গোবর সার নিয়েছি। তোমরা এখানে যে কোনো ভার্মি কম্পোস্ট নিতে পারো। এখানে নিয়েছি 40% কম্পোস্ট আর 10% নিয়েছি লাল মোটাদানার বালি। তো এখানে তোমরা কিন্তু 40%-এর জায়গায় 30% কম্পোস্ট এবং 10% কোকোপিট আর 10% বালি নিতে পারো। এরপর আমি এখানে মিশিয়ে দেবো নিমখোল। যেহেতু আমার মাটির পরিমাণটা অনেকটা বেশি, সেই কারণে আমি এখানে 2 মুঠো পরিমাণ নিমখোল দেবো। নিমখোল দেওয়ার একটাই অর্থ, টবের মাটিতে এই গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় এবং পিঁপড়ের আক্রমণ হয়। তো একটু নিমখোল মিশিয়ে দিলে পিঁপড়ের আক্রমণটা বা পোকামাকড়ের আক্রমণ অনেকটা কম থাকে। তাছাড়া গাছে কিন্তু প্রচুর পরিমাণে নিমাটোডের সমস্যা হয়। তো এরপর আমি যেটা দিলাম এটা হলো হাড়ের গুঁড়ো। বন্ধুরা তোমরা এখানে স্টিম বোন ডাস্ট দিতে পারো। তো আমি এখানে নর্মাল যে হাড়ের গুঁড়ো সেটা এখানে দিচ্ছি। যেহেতু এই টবে এখানে অনেকটা মাটি আছে, সেই কারণে আমি এখানে 4 মুঠো পরিমাণ হাড়ের গুঁড়ো দিলাম। তোমরা এখানে ছোট টব হলে 1 মুঠো হাড়ের গুঁড়ো দেবে, বড় সাইজের টব হলে 2 মুঠো পরিমাণ হাড়ের গুঁড়ো দেবে। তো এর সঙ্গে আমি দিয়ে দেবো ফাঙ্গিসাইড। তো তোমরা এখানে ট্রাইকোডার্মা ভিরিডি দিতে পারো। আমি এখানে নর্মাল যে স্যাপ ফাঙ্গিসাইড সেটাই দিলাম। তো এই সমস্ত উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দেখো আমাকে টব নির্বাচন করতে হবে। এরপর টব তোমরা যে কোনো টব নির্বাচন করতে পারো। যে টবের মধ্যে ছিল সেই টবেই আবার গাছটাকে প্রতিস্থাপন করে দিতে পারো। আমি যেহেতু বড় টবে বসাবো, আমার গাছটা যেহেতু একটা বড় হয়ে গেছে, সেই কারণে বেশি ফুলের জন্য আমি কিন্তু একটু বড় জায়গায় বসাচ্ছি। এটা 20 ইঞ্চির একটা প্লাস্টিকের বালতি। তো এর মধ্যে নিচে আমি খুব ভালোভাবে কয়েকটা ছিদ্র করে নিয়েছি। তো ড্রেনেজ হোলটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে বন্ধুরা। এটা যেহেতু পার্মানেন্ট ফুলের গাছ, তাই ড্রেনেজ হোলটা যদি ঠিকঠাকভাবে তৈরি করা না হয়, বর্ষাকালে কিন্তু এই গাছটা মারা যেতে পারে। যে কোনো গাছ ড্রেনেজ হোল ভালো না হলে বর্ষাকালে বা গ্রীষ্মকালেও মারা যেতে পারে। দেখো কিছুটা পরিমাণ আমি মিডিয়া ভরে নিলাম। প্রথমে ড্রেনেজ হোলের ওপরে খোলামকুচি অথবা নুড়ি পাথর দিয়ে দিতে হবে। তার উপরে তোমরা কিন্তু শুকনো যে সবজির খোসা সেগুলোও অনেকটা পরিমাণ দিয়ে দিতে পারো। তারপর আমি মিডিয়া ভরে দিলাম এবং ঠিক মিডিল বরাবর গাছটাকে প্রতিস্থাপন করে দিয়ে সাইড থেকে মাটি ভরে দিলাম। যেহেতু আমার গাছ প্রতিস্থাপন করা কমপ্লিট, এবার দিয়ে দিতে হবে ভরপুর মাত্রায় জল। প্রথমবার যে জলটা আমরা দেবো সেটা কিন্তু ভরপুর মাত্রায় দিতে হবে। ভরপুর মাত্রায় জল দিলে তবেই আমরা বুঝতে পারবো যে ড্রেনেজ হোলটা সঠিকভাবে হয়েছে কিনা। তাছাড়া সম্পূর্ণ মিডিয়াটাকে কিন্তু ভেজাতে হবে। তাই প্রথমবার আমাদেরকে কিন্তু ভরপুর মাত্রায় জল দিতে হবে। তো দেখো কতটা পরিমাণ জল আমি দিয়েছি। তো কিছুক্ষণের মধ্যেই তোমরা লক্ষ্য করতে পারবে যে ড্রেনেজ হোল দিয়ে জলটা কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবে বন্ধুরা। যদি ড্রেনেজ হোল ঠিক না হয়, আমি কিন্তু আবারও বলছি, সমস্যা আসবে। যে কোনো গাছের ক্ষেত্রে যদি হার্ডি গাছও হয় তাহলেও কিন্তু গাছের কাণ্ড পচে যাবে, শিকড় পচে গেলেই কিন্তু গাছ মারা যাবে। এবার আসি আমাদের পরবর্তী কাজ যেটা, সেটা হলো পোকামাকড়। তো টগর গাছে খুব বেশি পোকামাকড়ের আক্রমণ হয়। জাপ পোকা তো হয়, তার সাথে সাথে এই যে ছোট রঙের পোকাটা দেখতে পাচ্ছ, এটা হলো ল্যাদা পোকা। তো এই পোকাটা গাছের ফুলের মধ্যে থাকে এবং ফুল খেয়ে নেয়, গাছের পাতা খেয়ে নেয়। তো এই কাকা পেস্টিসাইড, নিম তেল অথবা তোমাদের হাতের কাছে যদি রাসায়নিক পেস্টিসাইড কিছু থাকে, যে কোনো পেস্টিসাইড 15 দিন অন্তর অন্তর গাছে যখনই নতুন পাতা আসবে স্প্রে করবে। তবে নতুন যখন কচি পাতা আসবে তখন সবসময় চেষ্টা করবে যে জৈব পেস্টিসাইড ইউজ করার। তো আমি সেই কারণেই তোমাদেরকে কাকাটা দেখালাম। কাকা অথবা নিম তেল প্রয়োগ করবে। এরপর গাছের পাতা যখন একটু সাইজে বড় হবে তখন গাছে প্রয়োগ করতে হবে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস। তো মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে তোমরা বায়োভিটা, সাগরিকা, অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড, মোভোমিন, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস গাছে 15 দিন
দিন অন্তর অন্তর স্প্রে করবে। পেস্টিসাইড স্প্রে করার 3 থেকে 4 দিন পর মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবে এবং তার ঠিক 3 থেকে 4 দিন পর তোমরা ফাঙ্গিসাইড স্প্রে করবে, যে কোনো ফাঙ্গিসাইড। তাহলে দেখবে তোমাদের বাগানের টগর গাছগুলোতে কোনো সমস্যা হবে না। এই যে গাছগুলো দেখছো বন্ধুরা, খুব ছোট ছোট, এটা হচ্ছে বেগুনি টগরের গাছ। তো এই গাছে আমি সফট প্রুনিং করেছি। আর প্রথমে যে গাছটা দেখিয়েছিলাম মিনি টগরের গাছ, এটাতেও দেখো আমি সফট প্রুনিং করেছি। তো এইভাবে তোমরা তোমাদের বাগানের ফেব্রুয়ারি মাসে, সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস জুড়ে এই কাজগুলো করতে থাকো। যদি আজকের ভিডিওটা দিচ্ছি আমি, যদি কালকে তোমরা এই কাজগুলো করো, তোমরা কিন্তু 1 সপ্তাহের মধ্যে তোমাদের গাছের পরিবর্তন দেখতে পাবে, গাছে প্রচুর পরিমাণে নতুন গ্রোথ আসবে। আর এই কাজগুলো করার ঠিক 10 থেকে 12 দিন পর আমি কিন্তু আবার নতুন ভিডিও দেব, গাছে কি খাবার প্রয়োগ করতে হবে। কারণ টগর গাছে খাবার তো দিতেই হবে। যে খাবারগুলো মিশিয়ে আমি মিডিয়া তৈরি করে গাছ প্রতিস্থাপন করলাম, সেই খাবারগুলো 15 দিন পর আবার কিন্তু আমাদেরকে অন্য খাবার গাছে প্রয়োগ করতে হবে। গাছে নতুন কচি কচি পাতা আসবে, তখন গাছে কিন্তু খাবারের চাহিদা বেড়ে যাবে। তো এই সময় আমি কিন্তু খুব বেশি খাবার দিয়ে প্রতিস্থাপন করিনি, তাই খাবার কিন্তু আমাদেরকে অবশ্যই দিতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।